নৌকার ভিতরে উকি দিয়ে চমকে ওঠেন গফুর মাঝি। নৌকার ভিতরে মাঝি নেই, তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নৌকার পাটাতনে একটি লাশ, অনেক পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভিতরে একটা মরচে পড়া হারিকেনের আগুন জ্বলছে। গফুর মিয়ার মুখের দিকে তাকিয়ে তখন চিৎকার করে বেরিয়ে আসে। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে যায় ওয়াহিদ। আসসালামু আলাইকুম, শুনছেন ভূতের ডাক, আমি সাথে আছি মাসুম, এবং আমি আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন আর ভালোর সাথে আছেন। আমিও ভালো আছি আর ভালোর সাথে আছি। আমরা প্রতিদিনের নেই আজকেও একটা ইমেল দিয়ে শুরু করতে চাই এবং আজকের ইমেলটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমরা ঈদের আগে বলেছিলাম যে একটা স্পেশাল এপিসোড করতে যাব এবং সেখানে খুবই ইন্টারেস্টিং ঘটনা থাকবে। সো আপনাদের পাঠানো সেই ঘটনাগুলো থেকে আমরা সেই ইন্টারেস্টিং ঘটনাগুলো আজকে পড়ে শোনাতে যাচ্ছি। আশা করছি আজকের এপিসোড অনেক সুন্দর হবে এবং অনেক ভালো লাগবে আপনাদেরকে। তো চলুন শুনে আসি আমাদের আজকের এপিসোডটি। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম মাসুম ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনি ভালো থাকারও চেষ্টা করেন এটাও জানি। আমি মোহাম্মদ আল শাহরিয়া রুবেল, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুন্ডা ইউনিয়ন জাজিরা গ্রামের বাসিন্দা। তারপর তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন। আমি পেশায় একজন ফার্মাসিস্ট। নিজের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আছে। যদি এই ঘটনাটি পড়ে শোনান, নেক্সট উইকে আবার ঘটনা পাঠাবো। তবে সরাসরি ঘটনায় চলে যায়। আগে বলে নেই, ছোটবেলা থেকে আমার সাথে একটা মেয়ে জিন ছিল। আমি তার মুখ কখনো দেখিনি, কারণ তার মুখ সাদা কাপড়ে ঢাকা থাকতো। প্রতি রাতে সে আমায় ডাকতো। আমি তার ডাকের শব্দ স্পষ্ট শুনতে পেতাম, আয় আয়। শুধুমাত্র এই একটা শব্দ বলেই সে ডাকতো। অনেক ফকির দিয়ে অনেক তেল পড়া মা এনে শরীরে মাখিয়ে দিত, কিন্তু কিছুতেই সে আমায় ছাড়তো না। সে আমায় গভীর রাতে ডাকতো। যখন ডাকতো তখন আমার দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। আমি দরজার খিল খুলে বাইরে যেতে চাইতাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন আমার সারা শরীরে অন্যরকম এক শক্তি চলে আসতো। আমাকে মা পাখার ব্যাট দিয়ে অনেক আঘাত করতো, কিন্তু আমি টেরই পেতাম না। ইভেন আমার ভাইয়া, আব্বু, মা ও আমাকে ধরে রাখতে পারতো না। কিন্তু আমার আর দরজার বাইরে কখনো যাওয়া হয়নি। যদি বের হতাম, খুব সম্ভবত আমায় নিয়ে সে চলে যেত। এবার মূল ঘটনায় আসি। এই জিন থাকতে আমার মাঝে মাঝে ভয়ঙ্কর কিছু সিচুয়েশন সম্মুখীন হতে হয়। যে ঘটনাটি বলবো সেটা 2006 সালের জুলাই মাস, বর্ষার মৌসুম। আমাদের স্কুলের পিছন দিয়ে একটা রাস্তা চলে গেছে আরেক গ্রামে। গ্রামটি ছিল খুবই নিস্তব্ধ। ওই গ্রামে যাওয়ার আগে অনেক খালি জমি পড়ে আছে, খালি জমি পড়ে আর কি, সেটা তিনি বলেছেন। পরে একটা 3 রাস্তার মোড়। ওই 3 রাস্তার মোড়ের আশেপাশে কোনো বাড়ি নেই, শুধুই ক্ষেত আর ক্ষেত। বর্ষার কারণে রাস্তার 2 পাশে পানি এসে খালের মতো হয়ে যেত। এক খাল থেকে আরেক খাল যাওয়ার জন্য রাস্তার মাঝখানে একটা গর্তের মতো ছিল। আমরা ওটাকে ভাঙার পাড় বলতাম। বর্ষায় যা নিমিষে নৌকা চলাচল করতে পারে। সেই জন্য ঘটনাটি ঘটার 1 সপ্তাহ আগে আমাদের এলাকায় এক বৃদ্ধা মহিলা মারা যায়। শুনেছি সে নাকি ভিক্ষা করতে এসে সেই ভাঙার পাড়ে পানিতে পড়ে মারা যায়। লাস্টে আর জানাজা হয়নি। যখন ওখানে আমি যাই, ওখানে আমি যখন পৌঁছে যাই, আমি তখন নতুন মোবাইল ব্যবহার করি। আমার ফ্রেন্ড থাকাতে আমাকে কথা বলতে হতো মুঠোফোনে। আমরা বেশিরভাগ সময় রাতের বেলা কথা বলতাম। আমার একটা অভ্যেস ছিল, আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি না। কথা বলতে বলতে আমি হাঁটতাম। কথায় এতটাই ডুবে যেতাম যে কোথায় যাচ্ছি তাল জ্ঞান থাকতো না। বৃদ্ধা মরার 1 সপ্তাহ পর একদিন রাত আনুমানিক 12টা হবে। আমি তখন কথা বলছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে ঠিক ভাঙার পাড়ে চলে গেছি রাতের চাঁদের আলোয়। খালের পানিগুলো হীরার মতো ঝলমল করছে। হালকা বাতাস, অসাধারণ একটা মুহূর্ত ছিল। ভালোই লাগছিল পরিবেশ। আমি দুবলা ঘাসের স্যান্ডেল দিয়ে বসে কথা বলছি আর খালের দিকে তাকিয়ে আছি। এমন পরিবেশ হঠাৎ আমার সেই বৃদ্ধার মৃত্যুর কথা স্মরণ ছিল না। আমি যেখানে বসে আছি তার 4-5 হাত দূরে ভাঙাটি। কথা বলার এক পর্যায়ে আমি অনুভব করলাম আমার সারা শরীরে পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। মোবাইলের অপর প্রান্ত থেকে হাসির শব্দ হচ্ছে। আমি আমার বান্ধবীকে ধমকের সুরে বলি, হাসছো কেন? তার কোনো উত্তর নেই। সে হেসেই চলেছে। আমার খুব রাগ হলো। আমি লাইনটা কেটে দিলাম। হঠাৎ ভাঙার কাছ থেকে একটা গোঙানির শব্দ পেলাম। জ্যোৎস্নার আলোতে
দেখতে পেলাম একটা সাদা কাপড় কলা গাছের মতো কিছু একটার সাথে মোড়ানো। একবার ভাঙারের উপারে যাচ্ছে, আবার এপারে আসছে। আশ্চর্যের বিষয় হলো কোনো স্রোতই ছিল না। আমার তখনও মনে নেই যে এখানে বৃদ্ধা মারা গেছে। আমি জিনিসটা ভালো করে দেখার জন্য আরেকটু সামনে যাই। একবারে সামনে গিয়ে আমি আমার মোবাইলে টর্চ মারি। আমি যা দেখতে পাই সেটা নিজের চোখকে বিশ্বাস করাতে পারিনি। আমি দেখলাম সেই বৃদ্ধার লাশ আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের পলক ফেলাতে পারছিলাম না। সেখান থেকে পেছন দিক দিয়ে পালাতেও পারছিলাম না। আমি একবারেই মুক্তির মতো হয়ে গিয়েছি। তার চোখের দিকে তাকিয়ে তার চোখের দিকে আমার চোখ পড়েছে। চোখগুলো নিমিষেই লাল রক্ত জমাট বাঁধা হয়ে গেল। আমার মোবাইলের লাইট তার চোখের দিকে পড়ে আছে। আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফিরে পাই তখন নিজেকে আবিষ্কার করি আমাদের খেলার মাঠে। আশ্চর্যের বিষয় হলো আমি ওখানে কিভাবে এলাম, আর যখন আমি অজ্ঞান হয়েছিলাম আমার ফোন মাটিতে পড়ে যাওয়ার কথা, তাহলে আমার ফোন পকেটে কিভাবে আসলো? পকেট থেকে ফোন বের করে দেখি রাত ৩:৪৪। আমি উঠে দাঁড়াই, বাসায় আসি। আমার শরীরে জ্বর অনুভব করি। আম্মুকে ডাকি। আম্মুকে কিছু না জানিয়ে শুধু বলি স্বপ্ন দেখে ভয় পেয়েছি। একটু লোহা গরম করে পানি খাবো। পানি খেয়ে আবার রুমে আসি, ঘুমিয়ে পড়ি সাথে সাথে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার বান্ধবীকে কল দেই। তাকে জিজ্ঞেস করি, কাল রাতে ফোনে কথা বলার সময় তুমি হাসছিলে কেন? তার উত্তর শুনে আমি বিস্মিত হয়ে হাসলাম। মানে, কাল রাতে তোমার সাথে আমার কথাই হয়নি। আমি সাথে সাথে লাইন কেটে দিলাম। কল লিস্টে তার রিসিভ করা কল খুঁজতে লাগলাম। আমার গলা শুকিয়ে আসছিল। গত রাতে কোনো কল আসেনি। যে লিস্টে আছে সেটা আগের রাতে। তাহলে কাল রাতে কার সাথে কথা বললাম? ঘটনাটা আম্মুকে বলি। আম্মু এক ফকিরের কাছে নিয়ে যায়। ফকিরের মুখ থেকে শুনলাম সেটা হচ্ছে আমার সাথে সেই মেয়ে জিন আছে। সে আমার ভালো চায়, তাই আমার বিপদে সে আমায় উদ্ধার করেছে। আমি যেন বেশি রাত আর যেন বের না হই সেই নির্দেশ ফকির আমাকে দিয়েছেন। সেই জিন এখনো আমার সাথে আছে, এখনো গভীর রাতে আমাকে ডাকে। তবে এখন আগের মতো আর ডাকে না। আমার অভ্যেস হয়ে গেছে। আমি জানি না এটা লিসেনারদের এবং আপনাদের কেমন লাগবে, কি ভাবছেন? তবে ঘটনাটি একেবারেই সত্য। আম্মু কাউকে ঘটনাটি বলতে না করেছিলেন, কিন্তু ভূতের ডাকে শেয়ার না করে পারলাম না। ঘটনাটি পড়ে শোনালে খুব খুশি হব। না শোনালেও কোনো অভিযোগ থাকবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঘটনাটি পড়ে শোনালাম এবং আশা করছি যারা শুনলেন তাদের কাছে ভালো লেগেছে। আমরা আরো একটা ইন্টারেস্টিং ঘটনায় যাব। এটা আরো ইন্টারেস্টিং ওটার থেকেও হবে আমি আশা করছি। এর আগে আমরা ছোট্ট একটা ব্রেকে যাব এবং ব্রেক থেকে আবারও ফিরে আসছি। সো সেই পর্যন্ত সাথেই থাকবেন এবং শুনতে থাকবেন ভূতের ডাক। ওয়েলকাম ব্যাক। শুনছেন ভূতের ডাক। আমি সাথে আছি মাসুম এবং আমাদের ঈদের স্পেশাল যে এপিসোডটা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এবং যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আশা করছি আপনাদের ঈদ অনেক ভালো কাটবে এবং আপনাদের পরিবারের সঙ্গে কাটবে এবং আশা করছি যে আপনারা খুব এনজয় করবেন। সেই দোয়াই আমি সবসময় করি। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে। আর ছোট্ট একটা ইমেল পড়বো, দেখেন কেমন লাগে লিখেছেন আর কি। হ্যালো মাসুম ভাই, কেমন আছেন? আমার নাম অঞ্জন। আমি মৌলভীবাজার থাকি। আমি ভূতের ডাকের একজন নিয়মিত লিসেনার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ঘটনা। সময়টা 2006 সাল। এই ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে শোনা। ওদের এলাকায় স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে চান তাদের কথা শুনে চমকে যেতে হয়। কয়েকজনের মুখোমুখি সাক্ষাতের কথা জানতে পেরে তাদের অভিজ্ঞতার কথা, বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে চান ভোর হবার আগে না, তারা নদীর মোহনায় প্রচুর মাছ, এই লোভে স্থানীয় অনেক জেলেই এই সময়টা বেছে নেন মাছ ধরার জন্য। ওই সময় মাছ ধরতে গিয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো কোনো
অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। সবার প্রথমে যার সাথে ওর কথা হলো তার নাম গফুর মাঝি। তিনি নিজের ভাইপোকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন রাত ৩টার দিকে। হঠাৎ করে নদীর বাতাস একবারে থেমে যায়। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। তিনি ওয়াহিদকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভিতরে চলে এসেছেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানিক সামনে একটি যাত্রী নিয়ে একটা নৌকা আসছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো, কারণ নৌকার উপরে ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি জ্বলতে দেখা যায়। অনেকটা নীলচে ভাব হচ্ছে। সেই বাতি মানুষগুলো হয়তো বিপদে পড়েছে এইটা ভেবে গফুর মাঝি দ্রুত বৈঠা পেয়ে বৈঠা বয়ে আর কি তার ভাইপোয়ের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতরে উকি দিয়ে চমকে ওঠেন গফুর মাঝি। নৌকার ভেতরে মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নৌকার পাটাতনে একটি লাশ, অনেক পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভেতরে একটা মরচে পড়া হারিকেনের আগুন জ্বলছে। গফুর মিয়ার মুখের দিকে তাকিয়ে তখন চিৎকার করে বেরিয়ে আসে। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে যায় ওয়াহিদ। দেখে চাচার মাথা খুলে চাচা পড়ে যাচ্ছেন, ঘুরে মাথা তিনি পড়ে যাচ্ছেন আর কি। দৌড়ে গিয়ে কোনো মতে চাচাকে ঠেকায়। সে সাথে সাথে সামনে উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে কোনো অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজেই ওই যাত্রী। নৌকা ঠেকিয়েছিল। নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছিল। ঠিক খানিক বাদে প্রচণ্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। তারপর কোনো মতে তারা নৌকা নিয়ে বাড়ি ফিরে। ওই নদীর ওই দিনের ঘটনায় গফুর মিয়া রাতে আর মাছ ধরতে যান না। এই ছিল ঘটনা। অঞ্জন সূত্রধর আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন এবং তার বাড়ি নবীনগড়ের মতো একটা নবীনগড়ে। এরপর আমরা আরও একটা ঘটনায় যাব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যেভাবে লিখে আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আজকে আপনাদেরকে যে ঘটনাটি লিখছি এটি আমার এবং দুই ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি অবিস্মরণীয় একটি ঘটনা। আমি আপনাদের মাধ্যমে ভিডিও সকল বন্ধুদের সাথে আমার এই ঘটনাটি শেয়ার করতে চাই। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। সময়টা 2006 সালের প্রথম দিকে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড কায়েদকে সিলেটের সদর উপজেলায় কোনো একটি জায়গায় থাকে। সঙ্গত কারণে আমি তার বাসার ঠিকানা বলছি না। আমার ফ্রেন্ডের বোনের বিয়ে ঠিক হয়। সে আমাকে এবং আমার আরও কিছু ফ্রেন্ডের ইনভাইট করলো এবং আমরা যথারীতি যাব বলে সম্মতি জানাই। তারিখের কথাটা আমার ঠিক মনে নেই। সন্ধ্যা 7টার দিকে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমিও আমার ফ্রেন্ড ফরহাদ ও আকাশ কায়েদের বাসায় যাওয়ার জন্য রওনা দেই। আমাদের বাসা থেকে কায়েদের বাসার দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। সিএনজি অথবা অটোরিকশা যোগে তার বাসায় যেতে হয়। আমরা 3 জন বাসা থেকে বের হই। মাসুম ভাই, এখানে আরেকটা কথা বলে রাখি, ওই দিন আমার বাসায় কেউ ছিল না। সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। আমি আমার অফিস থেকে থাকার কারণে আমি যেতে পারিনি। ফারহাদ ও আকাশ বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তাদের মাকে বলে আসে আমরা কায়েদের বাসায় বোনের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফিরে ইমরানের বাসায় চলে যাব। আমরা যথাযথ 8টার দিকে ফ্রেন্ড কায়েদের বাসায় পৌঁছায়। আপনারা নিশ্চয় জানেন যে গায়ে হলুদের অনুষ্ঠান স্বাভাবিকভাবেই একটু রাত করেই হয়। ওই দিন অনুষ্ঠান শুরু হতে হতে রাত 10:30 বেজে যায়। এক পর্যায়ে রাত 1টার দিকে অনুষ্ঠান শেষ হয়। আমি আমার ফ্রেন্ড কায়েদকে বলি আমরা বাসায় ফিরে আসবো। সে বলে এত রাতে তোদের বাসায় যাওয়া দরকার নেই। আমি আমার ফ্রেন্ড কায়েদকে বলি আমরা বাসায় ফিরে আসবো। সে বলে এত রাতে তোমাদের বাসায় যাওয়ার দরকার নেই, তোমরা থেকে যাও। আমি বললাম যে না কায়েদ, আমার সকালে অফিস আছে এবং আমার বাসায় কেউ নেই, আমাকে বাসায় গিয়ে থাকতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা 3 জন রওনা দিলাম আমাদের এগিয়ে দেওয়ার জন্য। কয়েকজন কাজিন রনিকে
আমাদের সাথে দেওয়া হলো। ওদের বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার হেঁটে একটা গাছের নিচে এসে দাঁড়ায়। সেখানে একটা সাধারণ সিএনজি বা অটোরিকশাগুলো পাওয়া যায়। সেখানে আসার 10 মিনিট পর আমাদের আমার মানে আমরা কায়েদের কাজিন রনিকে বলি যে অনেক রাত হয়ে গেছে, তুমি চলে যাও, আমরা সিএনজি পেলে চলে যাব, নয়তো হেঁটে যাব। ওই গাছের নিচে আমরা আরও 10 মিনিট অপেক্ষা করার এক পর্যায়ে আমরা 3 জন সিদ্ধান্ত নিলাম যে এভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটি, যতটুকু হাঁটবো ততই আমাদের পথ ফুরাবে। এই বলে আমরা হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর আমরা একটু দাঁড়াই। ওই সময় আমরা দেখতে পাই যে ধান ক্ষেতের মাঝ দিয়ে এক বৃদ্ধ লোক আসছেন, লম্বা দাড়ি ও সাদা পাঞ্জাবি পরে আছেন। তিনি আমাদের সামনে এসে আমাদের প্রশ্ন করলেন, তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবে? আমরা বললাম আমাদের বন্ধু কায়েদের বোনের গায়ে হলুদ এসেছিলাম, আমরা বাসায় যাব কিন্তু গাড়ি পাচ্ছি না। তিনি বললেন, এত রাতে আমাদের বাসা থেকে বের হওয়া উচিত হয়নি, তবে গাড়ি আসছে, তোমরা তাড়াতাড়ি চলে যাও। একথা বলার সাথে সাথে আমরা কিছু বলার আগেই একটা সিএনজি অটোরিকশা আমাদের সামনে এসে দাঁড়ায়। ওই বৃদ্ধ লোকটি সিএনজি লোককে বললেন ওনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে। এই বলে আমাদের গাড়িতে ওঠার কথা বলেন। আমরা সিএনজি পেয়ে রীতিমতো আকাশের চাঁদ হাতে পেয়েছি ভাব নিয়ে গাড়িতে উঠি এবং ওনাকে সালাম দিয়ে বিদায় জানাই। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সিএনজি ওয়ালাকে বলিনি কোথায় যাব। সিএনজিতে ওঠার পর সাধারণত সিএনজি গুলোতে যেরকম আওয়াজ থাকে, ওই সিএনজিতে তেমন কোনো শব্দ বা আওয়াজ আমরা কিছু পাইনি। আমরা 3 জন কিছু মনে করিনি এবং কিছু মনে না করে মোবাইল ফোনে গায়ে হলুদের অনুষ্ঠানের তোলা ছবিগুলো দেখছিলাম। ছবি দেখতে দেখতে এক পর্যায়ে গাড়ি ব্রেক করলো। আমরা অবাক হয়ে গাড়ি থেকে নেমে দেখি যে আমরা বাসার সামনে চলে এসেছি। কৌতূহল নিয়ে সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করবো, আপনি আমাদের বাসার ঠিকানা জানেন কিভাবে, বা আপনি আমাদের চিনেন কিনা? কিন্তু অবিশ্বাস্য হলো সত্যি যে পিছনে তাকিয়ে দেখি যে সিএনজিওয়ালা নেই। ওই সময় আমাদের গায়ের লোমগুলো সোজা হয়ে গেল। আমাদের মনে ভয়ে কাজ করতে পারে। আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাই। আমরা 3 জন বন্ধু ওই রাতে 3টি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। আমরা শুধু একমাত্র ওই বৃদ্ধ লোককে আমাদের ঠিকানা বলেছি, সিএনজিওয়ালাকে নয়। সে অর্থাৎ ইমরানের বাসায় আমাদেরকে পৌঁছে দেয় এবং গাড়ি চালানোর সময় সে আমাদের সাথে কোনো কথা বলেনি এবং আমরা তার চেহারাও দেখতে পাইনি। তাছাড়া বৃদ্ধ লোক গাড়ি আসার কথা বলতেই গাড়ি চলে এলো এবং বিষয়গুলো আমাদের খুব অদ্ভুত লেগেছে। আরেকটি বিষয় হচ্ছে, সাধারণত সিএনজিগুলোতে যেরকম একটা শব্দ হয়, ওই সিএনজিতে ওই রকম কোনো শব্দ ছিল না। পরবর্তীতে আমরা 3 জনে এক হুজুরের কাছে গিয়ে বিষয়টি খুলে বলি। তিনি আমাদেরকে জানান যে ভালো একজনের সাথে তোমাদের দেখা হয়েছে, যিনি তোমাদের বিপদে সাহায্য করেছেন। এই ছিল ঘটনা এবং এই ঘটনা আমাদের জীবনে ঘটে যাওয়া প্রথম, এবং আমি আশা করব এটাই শেষ নয়। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব এবং আশা করব যে এটা আপনাদের ভালো লাগবে। আমরা একটা ছোট ব্রেকে যাব, ব্রেক পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং শুনতে থাকবেন ভূতের ডাক। ওয়েলকাম ব্যাকের পরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি মাসুম এবং আমাদের স্পেশাল যে এপিসোডটা চলছে সেটাই আমরা এখন শুনবো। আমাদের কাছে আরও একটা ইমেইল আছে, আমরা সেটাও পড়তে চাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমাকে লিখেছেন যে মাসুম ভাই গতকাল, অর্থাৎ আজকে সেই গতকাল ধরলে হবে না, উনি যিনি ঘটনা বলেছেন সেটা হচ্ছে 22/3/2012 এবং এই তারিখের ঘটনা শুনলাম। জানি না এর সত্যটা কতটুকু। আমি রিয়াজ, ঢাকা উত্তরা থেকে বলছি। কয়েকজন ফ্রেন্ড মিলে আর কি। তিনি বলেছেন ভূতের ডাক নিয়ে কথা বলছিলাম, তখন আমার একজন ফ্রেন্ড তার একটি ঘটনা বলছিল, যা হলো এরকম। ঘটনাটা এরকম যে আমার ওই ফ্রেন্ডের নাম হলো শাকিল, ও ঢাকা বনশ্রীতে থাকে। ওর কিছু বিজনেস আছে, এর মধ্যে একটা বিজনেস হলো ওর কয়েকটা পিকআপ ভ্যান আছে এবং ও সেগুলো ভাড়া দেয়। বেশ কিছুদিন আগের ঘটনা, ওই দিন ওর একটা গাড়ির ড্রাইভার অনেকগুলো ট্রিপ দিয়েছিল, তাই যথারীতি ড্রাইভারটি অনেক ক্লান্ত ছিল। কিন্তু হঠাৎ রাত 10টার দিকে একটা ট্রিপ আসে, যেটাতে তাদেরকে ঢাকা থেকে বরিশাল যেতে হবে একই লাশ নিয়ে। আমার ফ্রেন্ড সে চিন্তা করে যে বসে থেকে কি লাভ হবে, তার চেয়ে টিপ্পাতে গেলে কিছু টাকা আসবে। এই ভেবে সে নিজের সিদ্ধান্ত নেয় যে সে বরিশাল যাবে রাত
11টার দিকে সে তার গাড়ি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যায়। ওখান থেকে একটা লাশ ওঠানো হয়। লাশটি একটা চাটাই দিয়ে মোড়ানো ছিল। ওরা গাড়িতে তোলার আগে একবার লাশটি দেখে নিয়েছিল। এখানে একটি কথা না বললে নয় যে ওটা ছিল একটা সুসাইডের ঘটনা। যাই হোক, পিকআপ ভ্যানের সামনে ড্রাইভারের সিটে বসেছিল আমার ফ্রেন্ড শাকিল, আর তার পাশে বসেছিল ওর পরিচিত একটা ছেলে যে ছিল সবসময় মানে মানে কোনো না কোনো ট্রিপ গেলে ওর সাথে থাকতো। আর গাড়ির পেছনে লাশটি ফ্লোরে মানে শুয়ে রাখা হয়েছিল। আর লাশটার সাথে পিছনে 3জন লোক ছিল। ওরা ওদের জার্নি শুরু করলো। তখন কোনো রকম প্রবলেম ছাড়াই ওরা পৌঁছে গেল আর কি সেখানে। তারপর মামা পৌঁছে গেল আর কি। এরপর মামা থেকে খুব ভালোভাবেই ফেরি পার হয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে যে কাওয়াকান্দি ঘাটে গিয়ে পৌঁছালো। যথারীতি তারা আবার যাত্রা শুরু করলো এবং কাওয়াকান্দি ঘাটের কিছুক্ষণ পরে একটা ছোট ব্রিজ আছে, জায়গাটার নাম আমার মনে নেই। ওখানে যাবার কিছুক্ষণ আগে থেকেই ওর খুব মানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে অস্বস্তি লাগছিল। ওর কোনো যেন কেন যেন মনে হচ্ছে যে কেউ যেন পিছু নিয়েছে ওদের। হঠাৎ ওর বারবার মনে হচ্ছিল যে গাড়ির পেছনে কেউ যেন আসছে। বাট ও লুকিং গ্লাস থেকে কখনোই যখনই দেখলো তখনই তাকালো লুকিং গ্লাসের দিকে, কিছুই নেই, এমনকি কোনো গাড়িও নেই। যাই হোক, বিপদটা ঘটলো যখন ওরা বেশ পার হলো। ওর গাড়ির স্পিড ছিল তখন আনুমানিক 90 কিলোমিটার। এই স্পিডটা ছিল আর কি 90 কিলোমিটার আওয়ার। এবং সে যেটা করলো সেটা হচ্ছে যে সময় হঠাৎ করে গাড়ির পিছন থেকে এক সময় চিৎকার করে উঠলো। লাশের সাথে বসে থাকা 3জন লোক, লাশ পড়ে গেছে। তখন আমার ফ্রেন্ডটি গাড়ির গতি কমিয়ে দিতে শুরু করলো। ও গাড়িটি থামালো। ওরা গাড়ি ঘুরিয়ে ওই জায়গায় যেহেতু কিছুটা দূরে চলে আসছিল, গাড়িটা অনেক স্পিডে ছিল, সেই জন্য তো গাড়িটা ঘুরিয়ে যখন সেই জায়গায় আসলো তখন দেখলো যে লাশটি রাস্তার কোথাও নেই। তিনি বলছেন যে আপনি হয়তো আমাকে বলছেন যে মাসুম ভাই, আপনি হয়তো দেখেছেন যে পিকআপ ভ্যানের পিছনে জায়গাটা থাকে, ওখানে চারপাশে আড়াই থেকে 3 ফিট জায়গা থাকে, যেটা হচ্ছে উঁচু একটা রেলিং এর মতন দিয়ে ঘেরা থাকে। এবং ওখান থেকে লাশ কোনোভাবেই 3জন মানুষ থাকা সত্ত্বেও কোনোভাবেই লাশটি পড়ে যেতে পারে না। যাই হোক, কিভাবে পড়ে গেল সেটা একটা প্রশ্ন থেকেই গেল। এবং পেছনে যারা বসেছিল তারা কোনো ঝাঁকুনি অনুভব করেনি, অথচ লাশটা পড়ে গেছে। অর্থাৎ লাশটা যে গাড়িটা যে কোনো জায়গায় পড়ে ঝাঁকুনি খেয়েছে এবং সেটা জাম্প করে কোনো জায়গায় চলে গেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, ওরা সবাই মিলে লাশটা খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লাশটা রাস্তার একপাশে পড়ে থাকতে দেখা গেল। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল, তাই গাড়ি থেকে নামেনি। লাশটি পাওয়ার পর লাশটার সাথে যেই লোকজন ছিল তারা এবং আমার ফ্রেন্ডের গাড়ির যে হেল্পার ছিল, ওরা সবাই মিলে লাশটি গাড়িতে তুললেন। তারপরে ওরা অনেক ভয়ে আবার যাত্রা শুরু করলো। আমার ফ্রেন্ডই অনেক ভয় পেয়েছিল, কারণ জানতো যে লাশের গাড়িতে অনেক প্রবলেম হয়, কিন্তু ওর কখনো এই অভিজ্ঞতা ছিল না। যাই হোক, ওরা দোয়া পড়তে আস্তে আস্তে একটু করে এগোতে শুরু করলেন। এবং মোস্তফাপুর নামে একটা জায়গা আছে, যেখানে এসে আবার একটা বিপদের সম্মুখীন হলো তারা। আবার লাশটি পড়ে গেল। এবার আমার বন্ধু অনেক বেশি ভয় পেয়ে গেল। গাড়িটি অনেক সামনে চলে এসেছে, যে জায়গা লাশ পড়ে আছে সেই জায়গা থেকেও আস্তে আস্তে গাড়ি সাইড করে এবার ও কি করবে বুঝে উঠতে পারছিল না। তারপরে গাড়ি ঘুরিয়ে লাশটা পড়ে যাবার জায়গায় চলে আসে। সবাই গাড়ি থেকে নেমে যায় এবং আমার ফ্রেন্ডই গাড়ি থেকে নামলো না। ও বেশি ভয় পেয়ে গিয়েছিল। ততক্ষণে ও গাড়ির গ্লাসগুলোর দিকে তাকায় এবং ভয়ে অনেক বেশি ঘামতে শুরু করে। অন্যদিকে বাকি সবাই লাশ খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবে লাশ আগের মতোই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং লাশটি যে জায়গায় পড়েছিল ওরা সেই জায়গা থেকে বেশ এগিয়ে গিয়েছিল। আবার গাড়িটি ঘুরিয়ে বরিশালের দিকে আসতে আস্তে এগোতে থাকলো এবং বাকি সবাই রাস্তার 2 পাশ খুঁজতে থাকে। কিছুক্ষণ এগোনোর পর ওরা লাশটি খুঁজে পায় এবং প্রবলেম হলো তখন
মানে তখন যেটা হয়েছে সেটা হচ্ছে লাশটি যেই চাটাই মোড়ানো ছিল সেই চাটাইটা অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল। আমার বন্ধুটি তখন গাড়ি থেকে নেমে আসে। ওরা ধরে নেয় যে লাশটি পড়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চাটা ছিঁড়ে গেছে। কিন্তু ওরা তখনই আবিষ্কার করলো যে লাশটির গলা থেকে মাথার অংশটুকু নেই। ওরা সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরে ওরা কোনোভাবেই মাথাটা আর খুঁজে পেল না। কিন্তু ওরা যখন গাড়িতে লাশ নিয়ে উঠছিল তখন লাশটির মাথা ছিল এবং তারা সেটা দেখেও নিয়েছিল। তাহলে এই লাশটার মাথা গেল কোথায়? এরপরে কি হয়েছিল তা ওর কাছ থেকে আর জানা হয়নি। আমার ফ্রেন্ডের কথাগুলো বলতে বলতে ওর সমস্ত লোম দাঁড়িয়ে গিয়েছিল। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। এবং আমার আরও কিছু ঘটনা আছে, আমি চাইলেই ভোটের ডাকে আরও পৌঁছে দিব। তো এই হচ্ছে আজকের ঘটনা এবং আমি আশা করব যে আপনাদের ভালো লেগেছে। ঘটনাগুলো তিনি লিখতে একটু মিস্টেক করেছে, এই জন্য আমার পড়তেও হয়তো বা ভালো লাগেনি আপনাদের কাছে। এই জন্য আমি বলি যে আপনারা বাংলায় টাইপ করবেন এবং দাড়ি কমাগুলো একটু কাইন্ডলি দেবেন। তাহলে আমরা যে যখন ঘটনাগুলো পড়বো তখন আমাদের সুবিধা হয় এবং আপনাদের শুনতেও কিন্তু সুবিধা হবে। উনি লিখতে অনেক মিস্টেক করেছে। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তারপরেও জানাবেন, যদি ভালো না লেগে থাকে তারপরেও জানাবেন। এবং সবাইকে ঈদুল আজহার আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে শেষ করছি আমাদের এপিসোড এবং আবারও খুব শীঘ্রই আপনাদের মাঝে দেখা হবে আমাদের আবার কোনো ইন্টারেস্টিং কোনো স্টোরি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আপনিও যদি আপনার জীবনের কোনো সেরা ঘটনা পাঠাতে চান তাহলে সিম্পল একটা কাজ করতে হবে, আমাদের ইমেইল অ্যাড্রেসটি ইউজ করতে হবে। এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূতের ডাক bd@gmail.com, which is BHOOTERDAK bd@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। চাইলে অডিও ক্লিপ করে পাঠিয়ে দিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আবার কখনো আবার নেক্সট টাইম দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন ভূতের ডাক।